জনগণের তো প্রত্যাশা থাকবেই, এটা স্বাভাবিক। এবং যেহেতু আমাদের রাজনৈতিক জীবন 18 মাস ইউনূসের সময় এই দেশটাকে ধ্বংস করা হয়েছে, এই জন্যে ইলেকশনের পরে জনগণের প্রত্যাশাটা অনেক বেড়ে গেছে যে এই সরকার। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনার সময় কারোর কোনো কমপ্লেন ছিল না যে আমি বিদ্যুৎ পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না, পানি পাচ্ছি না, কোনো ধরনের কমপ্লেন ছিল না। ইউনূস আসার পর থেকে এই কমপ্লেন শুরু হলো। এখন তো প্রকট অবস্থা হয়ে গেছে এই জিনিসগুলি। মানে আমরা তো তাও ঢাকায় কিছু পাওয়ার পাচ্ছি, ইলেকট্রিসিটি পাচ্ছি, বাইরে তো এই জিনিসগুলি আহ, একদমই পাওয়া যাচ্ছে না। এইখানে ইনভেস্টমেন্ট তখনই আসবে যখন পলিটিক্যাল স্ট্যাবিলিটি হবে, যখন বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ঠিক হবে। আপনার ইনফ্রাস্ট্রাকচারের উপরে তো শেখ হাসিনা অনেক কাজ করেছে। দিস এ হোল লিস্ট অফ ইট। সে কি কি করেছে, সব দিকেই করেছে আপনার সে কাজ। সো এখন ওনাকে আমরা তাড়িয়ে দেওয়ার পর আহ, এই দেশে আর কোনো কাজ হয় নাই। নাই ইনফ্রাস্ট্রাকচারের কাজ হয়েছে, নাই ইনভেস্টমেন্ট এসেছে দেশে, নাই কোনো রিফর্মস হয়েছে দেশে। দেশ আগে যেভাবে চলতো সেভাবে চল বর্তমানেও চলছে। এবং জনগণ হতাশার মধ্যে আছে, সাংঘাতিক হতাশার মধ্যে আছে। এই জন্য রাস্তাঘাটে বের হলে কিন্তু এখন জনগণ বলে যে শেখ হাসিনাকে আমরা চাই। শেখ হাসিনাকে চাওয়ার জন্য যে দাবিটা আছে, এইটা মুখে মুখে আছে। আপনি দেখবেন যে আপনি একটা মুভমেন্ট দেখবেন, হয়তো জনগণের মুভমেন্ট হয়তো শুরু হয়ে যাবে। এত কষ্টে আছে জনগণ। এখন এর মধ্যে আপনি বললেন যে স্যালারিজ গুলি আমি বাড়িয়ে দেব। আপনি স্যালারিজ গুলি বাড়ান, আমার কোনো আপত্তি নাই, বা জনগণ বা যারা চাকরি করেন ওনাদেরও কোনো আপত্তি নাই। কিন্তু স্যালারি বাড়ানো ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। ওর সাথে কিন্তু আপনাকে আপনার বাজেটারি সিচুয়েশন, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, আর্থিক সিচুয়েশন কি আছে দেশের, সেটাও দেখতে হবে। আপনি না হয় লোকালি টাকা ছেপে আপনি ওদেরকে স্যালারি বাড়িয়ে স্যালারি দিয়ে দেবেন, কিন্তু এর সাথে যে ইনফ্লেশন বাড়বে। না, আমি আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে স্যালারি যাদেরকে বাড়ানো হচ্ছে সেটা তো যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী। সরকারি কর্মকর্তা কর্মচারী আজকের মাত্র 15 লাখ প্লাস মাইনাস। একটা অংশ, মানে 18 কোটি মানুষের একটি অংশ হয়তো কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে, কিন্তু বাকি মানুষের কি হবে? যেটা আমি বলতে যাচ্ছিলাম যে প্রাইভেট সেক্টরে তো অনেক এমপ্লয়মেন্ট আছে, অনেক লোকজন আছে, ওইগুলি নিয়ে তো কেউ কোনো কথা বলছে না যে হুম, ওদের হুম, স্যালারি স্ট্রাকচারটা কি হবে। সো হুম, হুম। এখানে একটি বৈষম্য সৃষ্টি হবে বিটুইন দি প্রাইভেট সেক্টর এন্ড দি পাবলিক সেক্টর। কিন্তু প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, হ্যাজ দ্য গভর্নমেন্ট গট মানি? আর দ্য বিজনেসম্যান প্রসপারিং? কি ব্যবসায়ী যারা আছেন ওনাদের ব্যবসা কেমন চলছে? ওনারা কি ব্যবসা ঠিক করে চালাতে পারছেন কিনা? ওনাদের যে রিকোয়ারমেন্টস গুলি থাকে, ক্রেডিটের রিকোয়ারমেন্টস ব্যাংকের থেকে, এইগুলির কি অবস্থা, কি পরিস্থিতি? এর মধ্যে আপনি ইন্ডিয়ান ভিজিটটা ক্যান্সেল করে দিলেন, আর আপনি ওদিকে ইন্ডিয়ার থেকে বলছেন আমার কাঁচামরিচ দরকার, আমাকে দাও, 400 টাকা হয়ে গেছে। আপনার পেঁয়াজ দরকার, আপনি তেল জি, জি, দরকার, জি। আপনি 200,000 মেট্রিক টন আপনি এগ্রিমেন্ট করতে চাচ্ছেন অ্যানুয়ালি সে। তারপরে ধরেন আপনি গঙ্গা গঙ্গার চুক্তি যেটা আছে সেটা ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, আমাদের পানি লাগবে। পানির জন্য আপনি কি করছেন? এই অনেক কিছু আছে যেটা ইন্ডিয়ার সাথে রিলেটেড আছে, বিকজ ইন্ডিয়ার সাথে তো আমাদের ব্যবসা কিছু অফিসিয়াল হয়, কিছু আনঅফিসিয়াল হয়। আপনি যেভাবে যে আচরণ করলেন, আপনার দেখেন, আপনি ভিজিট কি বললেন প্রথমে, আপনাকে দেখেন, দ্য ইন্ডিয়ান ট্রাইবেল ভেরি নাইস। হুম। আপনার সাথে যখন স্পিকার দেখা করতে আসলো, ওদের স্পিকার কি বিড়লা নাকি নাম, উনি তখন আপনাকে অনেক। মোদির ইনভিটেশন হ্যান্ড ওভার করলেন। কি ইনভিটেশন? যে আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আপনি আপনার স্ত্রী, আপনার মেয়ে, সবাইকে নিয়ে আমাদের এখানে অতিথি হয়ে আসেন। দাওয়াত দিল, আপনি ওইটাকে নিয়ে কোনো কিছু করলেন না। তারপরে আপনাকে বললো যে বিমস্টেকে আপনি চেয়ারম্যান, বিমস্টেকে
represent BIMSTEC in BRICS. আপনি বললেন আরে আমি বিমস্টেকের চেয়ারম্যান কিসের, আমি সব হচ্ছে বড় তো আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আপনি তো প্রাইম মিনিস্টার হিসাবে দেন নাই। তারেক সাহেব নিজে তো বলেন না, এগুলি ওনার লোকজন ওনাকে বুঝ দিয়েছে। তো ঠিক আছে, তা প্রাইম মিনিস্টারই তো যিনি হবেন তিনি তো চেয়ারম্যান হবেন। আজকে যদি উনি না থাকেন প্রাইম মিনিস্টার, যদি মোহসিন রশিদ প্রাইম মিনিস্টার হয়, তাহলে মোহসিন রশিদ উইল বি দ্য চেয়ার অফ বিমস্টেক যতক্ষণ পর্যন্ত নতুন চেয়ার না হয়। এটা তো দেশের উপরে এটা থাকে, আপনি ওইটা করলেন না। আপনি এখানে বলা হলো যখন যে আপনাকে প্রাইম মিনিস্টার হিসেবে দাওয়াত না দিলে আপনি যাবেন না। দীনেশ বেচারা দৌড় দিয়ে দিল্লি গেল, মোদী সাহেবকে বলল যে আপনি ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাইল্যাটারাল ভিজিটে একটা দাওয়াত দেন। সাথে সাথে তারা দাওয়াত পাঠিয়ে দিল আপনাকে আপনাকে যে ঠিক আছে তাহলে বাইল্যাটারাল, কিন্তু তাদের একটা অসুবিধা হচ্ছে যে আপনাকে এই ডেটস গুলির মধ্যে আসলে ভালো হয়, বিকজ মোদী সাহেব থাকবেন না, ওনার কমিটমেন্টস আছে। উনি এসসিও তে যাবেন, সেখান থেকে আসার পর ব্রিক্স আছে, ব্রিক্স এর পর উনি জেনারেল অ্যাসেম্বলি, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে চলে যাবেন। আমার প্রধানমন্ত্রীও যাচ্ছেন জেনারেল অ্যাসেম্বলিতে বোধহয় 21শে সেপ্টেম্বর। তো এই জন্য একটা ঠিক করা হলো যে এই তারিখে। এখন আপনি আর কি চান? আপনি আপনি তো মোটামুটি ইন্ডিয়ার মুখের উপরে জুতা খুলা মাইরা দিচ্ছেন, আপনি জুতা খুলা মাইরা দিচ্ছেন বেটা, কি মনে করস তোরা? আমরা এত ইম্পর্টেন্ট দেশ, আমরা তোর এখানে যাব তোর? তো আপনি এই যে এইভাবে আপনি ওদেরকে যে রিজেক্ট করলেন, এরপরে তো ওরা আপনাকে ইনভাইটও করবে না। আর আপনি যখন যাবেন যে আমাকে, আপনি ডিসেম্বরে ধরেন পানির চুক্তি লাগবে, আপনার ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে গঙ্গার পানি, ওরা বন্ধ করে দেবে, ওরা দেবে না, আপনাকে ঘুরাবে। আপনি গেলে এই ভিজিটটা কত ইম্পর্টেন্ট ছিল, আপনি গিয়ে গঙ্গা চুক্তির ব্যাপারে আলাপ করতেন, এনভায়রনমেন্টের ব্যাপারে আলাপ করতেন, আপনি ট্রেডের ব্যাপারে আলাপ করতেন, আপনি মাল্টিল্যাটারাল যে জিনিসগুলি আছে সেটা নিয়ে আলাপ করতেন, চায়নার ব্যাপারে নিয়ে আলাপ করতেন, সব সুন্দর করে আপনি আলাপ করে যে প্রবলেমস গুলি ছিল ওইগুলি আপনি সর্ট আউট করতে পারতেন। পরে টেকনিক্যাল টিমস বা ব্যুরোক্রেটসরা বসে এইগুলি ইয়ে করতো, আর একটা গুডউইল ক্রিয়েট হতো। গুডউইলটা তো আপনি নষ্ট করে দিয়েছেন। আবার এদিকে আমাদের এখানে যারা রাজনীতি করে ওরা বলে যে ইন্ডিয়া তো আমাদেরকে পাত্তাই দেয় না, ইন্ডিয়া তো শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার সাথে কথা বলতে চায়, আর ওদেরকেই তারা মনে করে যে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। তো আপনাকে যখন তারা চেষ্টা করে, যখন আপনাকে বলে, তখন আপনি গেলেন না। এখন সিমিলারলি আমার প্রাইম মিনিস্টার বেচারাকে কি বুদ্ধি দিছে না দিছে ব্যুরোক্র্যাটসরা, আর স্পেশালি যে খলিলুর রহমান আছে, একটা মন্ত্রী আছে না আমাদের, খুব ইন্টেলিজেন্ট মন্ত্রী, সবসময় ফার্স্ট হয়েছে, বুঝছেন? সে এখন নিজেকে মনে করতেছে যে আমি খুব বিরাট কিছু হয়ে গেছে, ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। নো, ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট আপনি হয়েছেন বিকজ দ্যাট ইজ অলসো এ গিফট অফ শেখ হাসিনা। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন শেখ হাসিনা ডিসিশন নিয়েছেন যে আমরা, ডিসিশন মানে ফরেন অফিসে তো এই জিনিসগুলি আছে যে আমরা ইলেকশন করব, বিকজ এই রিজনটা এখন আমার রিজনে আসছে, আমি ইলেকশন করব। দিস ওয়াজ শেখ হাসিনাস ডিসিশন, দিস নট ইউর ডিসিশন, দিস নট ইউনুসের ডিসিশন। এখন যিনি ফরেন মিনিস্টার আছেন, ওখানে যদি আমি থাকতাম, আপনি থাকতেন, তাহলে আপনি জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন জিততেন। সেখানেও যদি প্যালেস্টাইন উইথড্র না করতো তো আপনি জিততে পারতেন না, বিকজ প্যালেস্টাইন উইথড্র করাতে হয়েছে ইন ব্লক, মুসলিম ভোটস পেয়েছেন। আপনি কি হয়ে গেছেন আপনি? আপনার তো এখানে শেখ হাসিনাকে কৃতিত্ব দেবো কেন? শেখ হাসিনার ডিসিশন ছিল যে বাংলাদেশ এর পরের বার প্রতিদ্বন্দ্বিতা করবে, বাংলাদেশ থেকে প্রার্থী হবে। কিন্তু বলে কি এটির জন্য ডক্টর খলিল কিংবা এই সরকারের যে নেগোসিয়েশন বা বিভিন্ন জায়গায় যোগাযোগ, এটা কি এই কৃতিত্বটা কি আমরা এই সরকারকে দেবো নাকি শেখ হাসিনাকে দিব? না, এই সরকারের কথা না, কথা হচ্ছে যে ডিসিশন, যে আমি যেহেতু এই রিজনে এবার ইয়ে হবে, এই রিজন থেকে হবে এবার, তাহলে সে যদি বলতো যে না আমি করব না, তাহলে এই সরকার এসে করতো কি করতো না সেটা তো আমি জানি না, হাইপোথেটিক্যাল হয়ে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনাকে তো আমি বলবো যে শেখ হাসিনা যদি এই ডিসিশনটা না নিতেন, এই ডিসিশন তো সবখানে রেকর্ডে করা আছে, বলা আছে দ্যাট উই উইল কন্টেস্ট। এখন ধরেন যদি শেখ হাসিনা চলে যাওয়ার পর প্যালেস্টাইন যদি কন্টেস্ট করতো, তাহলে তো আপনি
ইন ব্লক মুসলিম 59 ও 52 কান্ট্রিজের ভোট পেতেন না। আপনি ওইটা ডিভাইড হয়ে যাবে, ওইগুলি মোস্টলি চলে যেত, অ্যাটলিস্ট দি আরব লীগের যে ভোটস গুলি ছিল ওইগুলি প্যালেস্টাইনের কাছে চলে যেত, আপনি হেরে যেতেন। আপনার তো ডাইরেক্ট হয়েছে সাইপ্রাসের সাথে, ইন ব্লক মুসলিম ভোটস পেয়ে গেছেন। চারটিখানি কথা না যে আপনি এই 52 বা 53 কান্ট্রিজের মোটামুটি সব কান্ট্রিজের ইন ব্লক ভোট পেয়েছেন, যার জন্য আপনি আমি জিতেছেন। ভারত তো আসবো, তার আগে আপনি বলছিলেন যে শেখ হাসিনার সরকারের সময় যা হয়েছিল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা যতটুকু যা উন্নয়ন হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় হয়েছে, তারপরে ডক্টর ইউনূসও কিছু করতে পারেনি, এই সরকারও কিছু করতে পারেনি। আহ কিন্তু বর্তমান সরকার তো কথায় কথায় বিদ্যুতের কথা বলা হোক, অর্থনীতির কথা বলা হোক, শিল্প কলকারখানার কথা বলা হোক, তারা সবসময় বলছে যে শেখ হাসিনার থেকে যে উত্তরাধিকার সূত্রে যে অর্থনীতি পাওয়া হয়েছে এটি রিকভার করতে সময় লাগবে। অর্থমন্ত্রী বলছেন 2 বছর সময় লাগবে, বাণিজ্য মন্ত্রী একই কথা বলছেন, বিদ্যুতের ক্ষেত্রেও একই কথা বলা হচ্ছে যে 2 বছর আগে উন্নত হবে না। কিন্তু আমরা দেখলাম যে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ বা দেবপ্রিয় ভট্টাচার্যের মতন অর্থনীতিবিদরা তারা বললেন যে শেখ হাসিনা অর্থনীতি যেখানে রেখে গিয়েছিলেন, ইউনূস সরকার তার চেয়ে বাজে অবস্থা রেখে গেছে। বর্তমান সরকার কিন্তু ইউনূস সরকারের কিছুই টানছে না রেফারেন্স হিসেবে, নেগেটিভ সাইড থেকে অন্তত। তাহলে আসলে আজকের যে অবস্থান 6 মাসে সরকার আসলে কতটুকু করতে পারবে, বর্তমান সরকার হয়তো 6 মাসে সবকিছু পরিবর্তন করা সম্ভব না, কিন্তু উদ্যোগটাও বা কতটুকু নেওয়া হয়েছে, আর শেখ হাসিনা সরকারকে কেন মানে কথা কথায় তাদের এক্সাম্পল দেওয়া হচ্ছে, তাদের কারণে এই অবস্থা। দেখেন, এইটা করছে বিকজ এই সরকার ইজ ভার্চুয়ালি এ কন্টিনিউয়েশন অফ দ্য ইউনূস সরকার। কন্টিনিউয়েশন বলবো আমি, দে মাইট বি ইলেক্টেড, সেটা ঠিক আছে, ওরা জিতেছে ইলেকশন, আমার অভিনন্দন তাদের জন্য। কিন্তু শেখ হাসিনাকে বলে কি লাভ? রাস্তায় গিয়ে একটু কথা বলেন না জনগণের সাথে। তারা তো বলে যে আমাদের এই সংকট ছিল না কারেন্টের, তারা বলে আমাদের তো পানির সংকট ছিল না, তারা তো বলে যে আমাদের গ্যাসের সংকট ছিল না, আমাদের কাছে তো সবকিছু ছিল। তাই হঠাৎ শেখ হাসিনা যাওয়ার পর, ইউনূস আসার পর এই যে সংকট সৃষ্টি, তখনও এত হয় নাই। হঠাৎ এই গভর্নমেন্ট আসার পর যে সংকটটা সৃষ্টি হয়েছে গ্যাসের আর তেলের আর ইসের, এটা তো তখন বিদ্যুতের হয়নি। এখন আপনি বলবেন যে ইরান, আপনি বলবেন ইউক্রেন, কত কথাই বলবো আমরা। তো এইগুলি তো আপনি যদি ভালোভাবে আপনার ফরেন অ্যাফেয়ার্স চালান, তাহলে আপনার কাছে এত মজুদ আছে, এই ডিজেল টিজেল বা পেট্রোকেমিক্যালস চায়নার কাছে, আপনি তো চায়নার থেকে কিছু নিতে পারতেন। আপনি তো ওদিকে যান নাই, বিকজ ইউ ডোন্ট হ্যাভ আ পলিসি। নাম্বার টু, আপনি ইরানকে তো আপনি ইরানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। আপনি যে ইরান আপনাকে হেল্প করবে, আপনি তো ইরানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। ইউ সাপোর্টেড দি আমেরিকান কজ শুরুর দিকে। তো আপনি যে এইগুলি করলেন, হু ওয়াজ ইউর অ্যাডভাইজার, হু ওয়াজ অ্যাডভাইজিং ইউ? আপনি বলে দিলেন দ্যাট শেখ হাসিনা ইজ ইররেলিভেন্ট। এখন তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনা ইজ দি মোস্ট রেলিভেন্ট পার্সন ইন দিস কান্ট্রি নাও। এবং এবং খালি এই দেশে না, ইন্টারন্যাশনালি শি হ্যাজ বিকাম ভেরি রেলিভেন্ট। আন্তর্জাতিক ভাবে সে রেলিভেন্ট হয়ে গেছে, যেখানে আপনার পৃথিবীর মিডিয়া, মেইন মিডিয়া যেগুলি, বড় বড় মিডিয়া, সবাই আগ্রহের সাথে অপেক্ষা করেছিল শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সটার জন্য। বুঝি, তো এইসব কথা বলে লাভ নেই, আর শেখ হাসিনাকে কিছু বলে লাভ নেই। আপনি করতে পারছেন না। আপনার আপনার মন্ত্রী যিনি ফাইন্যান্স মিনিস্টার বলেছেন এইগুলি সর্ট আউট করতে 2 বছর লাগবে, 2 বছরে পিটা মাইর দিয়া আপনাকে বের করে দেবে। আপনি আছেন কোথায়? এইগুলি তো আর্জেন্টলি কিছু করতে হবে আপনাকে। পাওয়ার সেক্টরে কেন এসব? আপনি কি আদানির এখানে যে প্রবলেম আছে, সলভ দ্যাট প্রবলেম, সো দ্যাট ওইটা আমাদের যেন গ্রিডে আসে। আপনার এখন নিউক্লিয়ারটাও, এটা তো শেখ হাসিনা ঠিকঠাক করে গিয়েছে, যদিও নিউক্লিয়ার পাকিস্তান সময় শুরু হয়েছিল, তারপরে হয় নাই, এখানে পলিটিক্যাল ইসের জন্য, এজিটেশনের জন্য। বাট এরপরে তো শেখ হাসিনার গভর্নমেন্টই এইগুলি রাশিয়ার সাথে বসে ঠিকঠাক করেছে। ইট ইজ নাও রেডি, আপনি নেন গ্রিডে। আপনি সবাই আঙ্গুল করবেন আর বলবেন আমাকে, আপনি বলবেন শেখ হাসিনা কারাপশন করেছে, একজনকে দিয়ে, সামিটকে দিয়েছে, সামিট যদি কাজ করছিল, হোয়াট ইজ দ্য প্রবলেম? ওয়াই আর ইউ এগেইনস্ট সামিট? আপনি সামিটকে এসে বলেন, টেক হেল্প ফ্রম সামিট, হেল্প নেন।
আপনার মানুষ তো আপনার এইসব কথা যে ব্যাংক লুট হয়ে গেছে, অমুক লুট হয়ে গেছে, রিক্সাওয়ালা এগুলি বোঝে না। গ্রামের লোক এগুলি শুনতে রাজি না। যারা চায়ের দোকানে টঙ্গে বসে চা খায় ওরা এগুলি শুনতে রাজি না। তারা তো ডেলি মেহনত করে সন্ধ্যের সময় গিয়ে সুখে শান্তিতে ঘুমাতে চায় চারটি ভাত খেয়ে। তো আপনার এইসব কথা লোক শুনতে রাজি না। পিপল আর টকিং। আর আপনার মন্ত্রী বলে 2 বছর লাগবে। হি ইজ অ্যান ইনএফিশিয়েন্ট মিনিস্টার। খুসরু ইজ অ্যান অ্যাবসলিউটলি ইনএফিশিয়েন্ট মিনিস্টার। তো আপনি আপনি এই ইনএফিশিয়েন্ট লোককে আমি কি বলবো? সে 6 মাস হয়ে গেছে সে মন্ত্রী আছে, সে স্টক মার্কেট ঠিক করতে পারে নাই। সে রেগুলেশন গুলি ডিরেগুলেট করে নাই স্টক মার্কেটকে, যে স্টক মার্কেট ঠিক হবে। স্টক মার্কেট ঠিক হলে যে জিনিসটা হবে, যে সাংহাই স্টক এক্সচেঞ্জ যাদের সাথে আমরা স্টক মার্কেটে আমাদের পার্টনারশিপ আছে, ওরা হয়তো কিছু কাজ করতে পারবে। আমরা হয়তো এক পর্যায়ে ক্রস বর্ডার ট্রেডিং কিভাবে হয়, আমাদের ফরেন এক্সচেঞ্জ কিভাবে আমরা করব, আমাদের এখানে বাড়াতে হবে। ইউনুসের সময় একটা আইপিও আসে নাই, নট এ সিঙ্গেল। তো আপনার মানুষ তো স্টক মার্কেট কে দেখে যে স্টক মার্কেটের কি পজিশন আছে। আপনি এখন পর্যন্ত রেগুলেশনস গুলি ঠিক করতে পারেন নাই, যেগুলি ব্যবসায়ীদের দরকার। আপনার ইনকাম ট্যাক্স ঠিক করতে হবে, আপনাকে ভ্যাটটা ঠিক করতে হবে। আপনি কি পেরেছেন? আপনি উদ্যোগ নিয়েছেন? উদ্যোগ নেন নাই। আপনি যদি খালি প্রোটোকল নিয়ে ঘুরতে থাকেন আর এদিক ওদিক বক্তৃতা দিতে থাকেন, তাহলে তো দেশ এগোবে না। দেশ উইল নট প্রসপার। খুব আমি গভীর সংকট আছে। আমি একটু স্পেসিফিক্যালি যদি জিজ্ঞেস করি আপনার কাছে, আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন তার মধ্যে বিচার ব্যবস্থা প্রসঙ্গ এসেছে, অর্থনীতি প্রসঙ্গ এসেছে, কূটনীতি বিষয় এসেছে, রাজনীতি প্রসঙ্গে এসেছে, আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিষয় সম্ভবত আসেনি। যাই হোক, আমি এই সবকটা মিলিয়ে যদি আপনার কাছে জিজ্ঞাসা করি যে বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা জনিত অবস্থা, অর্থনীতি, বাণিজ্য বা কিংবা কূটনীতি, রাজনীতি, এই সব জায়গা থেকে মানে আসলে বিএনপির এই 6 মাসের অর্জনটা কি? মানে বিএনপির মাধ্যমে আমাদের অর্জনটা কি? মানে কোনো প্লাস কিছু বিএনপির, পাওয়া যাচ্ছে কিনা? আমি এক একটা করে বলি। ল জি। এন্ড অর্ডারে তো প্রত্যেকদিন অবনতি হচ্ছে, ওইখানে আমি ওনাকে কি হুম, হুম। অর্জন দেব? আজকেও মব সৃষ্টি হচ্ছে, আজকেও মব সৃষ্টি হচ্ছে। আজকেও আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বাসায় যে ফুল দিতে যায়, আপনি মব সৃষ্টি হয়, ওখানে শত শত পুলিশ দাঁড়ায় থাকে, কেউ ইন্টারভিউ হুম, করে না। কি বঙ্গবন্ধুর নামটা কি ব্যান হয়ে গেছে? বা বঙ্গবন্ধুর প্রপার্টিটা কি আপনার প্রপার্টি হয়ে গেছে, সরকারি প্রপার্টি হয়ে গেছে? ওটা তো একটা ট্রাস্টের প্রপার্টি। ওইখানে যদি কেউ ফুল দিতে চায়, জি। আপনি কেন বাধা দেবেন? আপনি জয় বাংলা বলার জন্য আপনি কেন কাউকে জয় বাংলা না? আপনার বাবাও তো জয় বাংলা স্লোগান দিয়েছেন যখন উনি সেক্টর কমান্ডার ছিলেন, বিকজ জয় বাংলা ওয়াজ আওয়ার ওয়ার স্লোগান। জয় বাংলা বললে হুম, মানুষের মধ্যে একটা ভয় আসতো, যারা আপনার বিরুদ্ধে ছিল বা যারা আমাদের দুশ্মন ছিল। সো আপনি এখন জয় বাংলা বললে আপনি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন, পুলিশ কোনো কথাই বলে না। সো এইটা গেল ল এন্ড অর্ডার। এখন আপনি আসেন ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের অনেক কমপ্লেন্টস আছে। আপনি ব্যবসায়ীদের সাথে বসে আপনি কি ওই কমপ্লেন্টস গুলি কি আপনি রিজলভ করতে পেরেছেন? আপনি ওদের অনেক আছে, শোনেন না একটু ওদের কথা, বসেন না। আপনি বসেন, আপনার অর্থমন্ত্রী কি, আপনি অর্ডার দেবেন অর্থমন্ত্রীকে। আপনার ইনফ্রাস্ট্রাকচারে কি প্রবলেম আছে? খালি এই কথা বললে হবে যে হাসিনা লুট করে নিয়ে গেছে, হাসিনার সময় অনেক কারাপশন হয়েছে, হাসিনা যে এক্সপ্রেসওয়ে বা পদ্মা ব্রিজ বা যে কোনো কাজই করেছে, এরকম 4টা করতে পারতাম, 10টা করতে পারতাম। করে দেখান, একটা করে দেখান। একটা করেন না, চেষ্টা করেন প্লিজ। আপনাকে তো আপনার, আপনি তো মনে করছেন যে চায়না আপনাকে করে দেবে। চায়না আপনাকে কিছু করে দেবে না, বিকজ ট্রাস্ট ডেফিসিট আছে। আপনার উপরে ট্রাস্ট ডেফিসিট। আপনি আমেরিকার পিছে দৌড়াচ্ছেন। চায়না ডাজ নট ট্রাস্ট ইউ, ইন্ডিয়া ডাজ নট ট্রাস্ট ইউ। এখন আপনি ইন্ডিয়াকে একটা জুতা মেরে দিয়েছেন ওদের মুখে, ওরা আপনাকে কখনোই ট্রাস্ট করবে না। নাম্বার টু, ব্রিক্স কনফারেন্সে আপনি গেলেন না। আপনি গেলে অ্যাটলিস্ট এখানে আপনি দেখতেন যে কি হচ্ছে, আপনার ইমেজটা বাড়তো। আপনি সেখানে সাইড লাইনসে বড় বড় নেতাদের সাথে কথা বলতে পারতেন। রাশা, আপনি ওর সাথে যদি কথা হতো, আপনি তেল নিয়ে কথা বলতে পারতেন। আপনার ব্রাজিল ছিল, ওদের সাথে আপনার কথা হতে পারতো।
ওইখানে সয়াবিন টয়াবিন নিয়ে আপনি কথা বলতে পারতেন, আপনার কটন নিয়ে কথা বলতে পারতেন। আপনার সাউথ আফ্রিকা আছে, ওদের এখানে কটন টটন হয়, ওইগুলি নিয়ে এরকম যারাই আছে ওইখানে 10-11টা। ইরান আছে, তেলের কথা আপনি ইরানের সাথে কথা বলতে পারতেন, ফার্টিলাইজারের কথা আপনি বলতে পারতেন ওদের সাথে, ওরা ওদের সাথে সাইড লাইনে বসতেন। কিন্তু আপনি এখন বলবেন যে ওইখানে গেলে ইরানের সাথে বসতে পারবো না, বসলেই আমেরিকা রাগারাগি করবে। আরে আমেরিকা রাগারাগি কি করবে? এখন এই এই যে বে অফ বেঙ্গল নিয়ে তো আমাদের দ্বন্দ্ব এখন ইন্ডিয়া ভার্সেস আমেরিকাও আছে, চায়না ভার্সেস আমেরিকাও আছে, দ্বন্দ্বটা এখানে গেছে। 6 মাস পূর্তি উপলক্ষে যে সংবাদ সম্মেলনটি সরকারের পক্ষ থেকে করা হলো, আমরা দেখলাম যে দলের মহাসচিব ছিলেন আহ রুহুল কবির রিজভী সাহেব, কিন্তু তিনি তো সরকারের নীতি নির্ধারকদের মধ্যে একজন পড়ে কিনা আমি জানি না। অর্থমন্ত্রী নেই, বাণিজ্য মন্ত্রী নেই, প্রধানমন্ত্রী নেই, বা আরো বড় বড় মিনিস্ট্রির বা পররাষ্ট্র মন্ত্রী থাকতে পারতেন, কিংবা পরিকল্পনা মন্ত্রী থাকতে পারতেন। কিন্তু আমরা এখানে দেখলাম যে এটি মূলত প্রধানমন্ত্রীর সম্ভবত শিক্ষা বিষয়ক উপদেষ্টা, নাকি প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, তিনি সহ প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা, রুহুল কবির রিজভী সহ তথ্যমন্ত্রী ছিলেন, এই মোটামুটি কয়েকজন। আপনার কি মনে হয় যে এটি দায়সারা গোছে কোনো সংবাদ সম্মেলন, বা প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হওয়া উচিত ছিল কিনা দেশের এই ক্রাইসিস তো মুভমেন্টে? আমি আমি যেটা দেখছি এখন যে ওই মাহদি আমিন বা হোয়াট এভার দ্যাট জেন্টলম্যানস নেম ইজ, এটা তো ওনার লন্ডনের ব্যাগেজ, হ্যাঁ, হ্যাঁ, লন্ডনের প্যাকেজ। লন্ডনের ব্যাগেজ। তো এখন লন্ডনের ব্যাগেজ কত ইম্পর্টেন্ট হয়ে গেছে আপনি দেখেন, যে সে সংবাদ সম্মেলন করে আপনাকে 6 মাসের দিচ্ছে, ওই মোটামুটি সেও ডাস্টবিন এর মতন হয়ে যাবে। ওই যে ডাস্টবিন একটা ছিল না সরকারের পক্ষে স্পিন করতো জিনিস, হোয়াট এভার ইজ নেম ইজ, ওকে তো সবাই জানে, বাংলাদেশে বিদেশে সবাই ডাস্টবিন হিসাবেই জানে। সো উনিও ডাস্টবিন হয়ে যাবেন, বিকজ এইখানে তো আপনাকে ইম্পর্টেন্ট কাউকে দেওয়া উচিত ছিল, লাইক খুসরু সাহেব ছিলেন, অথবা সালাউদ্দিন সাহেব এসে কিছু বলতেন, যারা মন্ত্রী পর্যায়ে ওইখানে আছেন, ফুল ক্যাবিনেট মিনিস্টার, যাদের কাছে ইম্পর্টেন্ট জিনিসগুলি আছে। আপনি ল অ্যান্ড অর্ডার সালাউদ্দিন সাহেবের কাছে ছিল, এখন যদি অ্যানি সাহেবের কাছে যদি গিয়ে থাকে, গিয়েছে। সো এই জিনিসগুলি তো ওদের বলতে হবে। বিদ্যুৎ মন্ত্রী কোথায় ছিল? ওয়ার ইজ দ্য বিদ্যুৎ মন্ত্রী? যে বিদ্যুৎ মন্ত্রী আজকে ক্রাইসিসের মেন সেন্টার পয়েন্ট, হু হ্যাজ টু রিজলভ দিস ক্রাইসিস, হ্যাঁ, গ্যাস হোক বিদ্যুৎ হোক, ওই সে কোথায়? সে আইসা বলে না কেন যে 6 মাসের আমরা কি অর্জন করেছি? সে আইসা বলে না কেন যে আচ্ছা ঠিক আছে, পাবলিকে কনফিডেন্স নিয়ে বলুক যে দেখেন আমার এই সমস্যা হয়েছে, আমরা এইভাবে করছি, এইভাবে করছি। আপনি প্রিভিয়াস গভর্নমেন্টকে গালাগালি করলে আর ওই মাঝখানে সেই যিনি ধরনের আছেন কোনো ওনাকে বাদ দিয়ে, পরিকল্পনার কথা তো আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে না, শুধু বলা হচ্ছে যে আগের সরকারের দোষ, আর আমাদের 2 বছর লাগবে, এই 2 বছর সবাই উচ্চারণ করছে। আমি একটু শেষ পর্যায়ে একটু প্রশ্ন করি, আহ কি হতে যাচ্ছে, বা এইভাবে চললে আসলে সামনে কি ওয়ে আছে? আপনি তো এর কথার মধ্যে অনেক ধরনের পরামর্শ দিয়েছেন, কাদের কাদের সাথে বসা উচিত, কি করা উচিত, পরামর্শ কি দিয়েছেন। যদি সেইভাবে আমরা পজিটিভ কিছু না দেখি, মানে বিভিন্ন উদ্যোগের জায়গা থেকে, তাহলে কি হতে যাচ্ছে অদূর ভবিষ্যতে, যদি ছোট্ট করে 30 সেকেন্ডে বলতেন। এটি নতুন করে জানতে পারলাম যে ভারতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হবে। আমার প্রশ্ন হচ্ছে যে আদালতের শরণাপন্ন হবে আসলে কি কারণে? মানে প্রথম প্রশ্ন হচ্ছে, উনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়া যায় কিনা, উনি প্রত্যর্পণ চুক্তির আওতায় বন্দী কিনা, এই কারণে, নাকি বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে তার যে বিচারের রায় হয়েছে সেইগুলো আপনারা আপনাদের দিক থেকে জাজ করবেন, অর্থাৎ ভারতের আদালত জাজ করবে, এই বিষয়ে যাওয়া হচ্ছে কিনা, আসলে কোন বিষয়ে? ধন্যবাদ। প্রথমে যেটা বলি, যেটা আপনার ভারত সরকারের পক্ষ থেকে একটা কথাই বলা হয়েছে যে ভারতের বিচার ব্যবস্থা এবং আইনি দিক খতিয়ে দেখা হবে প্রত্যর্পণের বিষয়টা। কিন্তু আদালতে শরণাপন্ন হওয়ার বিষয়টা ভারতের একটি সংবাদপত্র, তারা এক্সট্রাডিশনের পদ্ধতিটা কি এটা বিশ্লেষণমূলক একটা প্রতিবেদন প্রকাশ করে ইন্ডিয়ান এক্সপ্রেসে, এবং সেই প্রতিবেদনে এটা বলা হয়ে থাকে। এবার বিষয়টা হচ্ছে এই কারণেই যে 1962 সালে ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, যেটা ভারতীয় চুক্তি, এবং আইন আছে, আর যে আইনটার ভিত্তিতে ভারত বিভিন্ন দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করেন।
প্রথম তো একটা প্রশ্ন বলে রাখাই ভালো যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবতীয় ভারতের সঙ্গে চুক্তি করেছেন সবই প্রায় দেশকে বিক্রি করে দেওয়ার জন্য। শুধু এই 2013টাকে বাংলাদেশে বিএনপি সরকার ভরসা করছে। এইটা শেখ হাসিনা একটা ভালো চুক্তি করেছিলেন যেটাতে দেশ বিক্রি হয়, যেটা দারুণ। বারবার কথা বললেই বলছেন 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমরা শেখ হাসিনাকে ফেরত চাইছি। একটা চুক্তি অন্তত শেখ হাসিনা বৈধতা পেল, এর জন্য ধন্যবাদ বাংলাদেশ সরকারকে যে এইটা দেশ বিক্রি করে। দ্বিতীয়ত তারা বারবার বলছেন যে পলাতক আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা যখন ভারতে আসেন তখন তিনি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীও নয় প্রধানমন্ত্রী, কারণ তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েও আসেন। সেই চুক্তি অনুসারে বলা, আইন অনুসারে, চুক্তি নয়, 1962 সালের আইন অনুসারে বলা আছে ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেটের কাছে পত্র জমা দেবেন যে এই বিচার সঠিকভাবে হয়েছিল, আর কোন মানে যেভাবে পদ্ধতিগতভাবে বিচার এবং সাজা শাস্তি দেওয়া হয়েছিল সেটা সঠিক কিভাবে দেওয়া হয়েছিল এবং তার সাক্ষ্য প্রমাণ সহ। এই প্রশ্নটার উত্তরটা পাওয়া জরুরি যে আইসিটি ট্রাইব্যুনালের রায়ের যাবতীয় প্রতিবেদন এবং সাক্ষ্য প্রমাণ তার সমস্ত তারা ভারতকে দিয়েছেন কিনা। যদি দেন তাহলে তখন ভারত এটা ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করবে। আপনি কি জানেন কোন কাগজপত্র সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়নি, ট্রাইব্যুনালের কাগজপত্র দেওয়া হয়নি? আমরা তো আমি নিজেও প্রশ্ন করেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়, তো তারা মানে সরাসরি জবাব দেননি, কিন্তু বোঝা গিয়েছিল যে বাংলাদেশ সরকার এমন কোনো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হাদির হত্যাকারীদের বিষয়ে যাবতীয় কাগজপত্র দেওয়া হয়েছে, কিন্তু শেখ হাসিনার বিষয়ে যাবতীয় কাগজপত্র দেওয়া হয়েছে কিনা এবারে স্পষ্টভাবে তারা বলেননি, যেহেতু স্পষ্টভাবে কোনো সাংবাদিক প্রশ্নও করেন। এই সরাসরি প্রশ্নের একটা সরাসরি উত্তর আগে পাওয়া দরকার যে হ্যাঁ তারা দিয়েছেন। ভারত সরকার বলছেন তারা জানেন। আমি বাংলাদেশ হাই কমিশনও খোঁজ করেছি, তারাও সেরকম কি, তারা নোট ভার্বেলে তাদের কাছে যা আসবে তারা ডাকঘরের মতো তারা পৌঁছে দেবেন ভারত সরকারের কাছে, কিন্তু এখন পর্যন্ত খালি নোট ভার্বালেই পৌঁছে দিয়েছেন, আর তো কিছু পৌঁছেছেন বলে কিছু জানা নেই। এবং এমন একটা রায় যে রায় ওয়েবসাইটে পর্যন্ত সরকার দেয় না, মানে কেউ বাংলাদেশে কজন পড়েছেন, কিছু কিছু আইনজীবীরা জোগাড় করে পেয়েছেন পড়েছেন, এটা হচ্ছে কিছু, তাও আবার কোনো পিডিএফ কপি নয়, শুনলাম সেটা নাকি স্ক্যান্ড কপি, তার অনেকাংশই উদ্ধার করা যায় না। এবং তো আর জঘন্য রকম ইংরেজি ভুল আছে শুনেছি, যারা আইনজীবী পেয়েছেন তারা কেউ কেউ বলেছেন ভীষণ ইংরেজি ভুল আছে, ফলে ইংরেজি ওই ভুল থাকলে আবার ম্যাজিস্ট্রেট রেগে মেগে ফেলে দিতে পারেন ডাস্টবিনে। এখন তিনি তো মানে বুঝবেন না যা ইংরেজিতে লেখা হয়েছে। ফলে আমার কাছে বিষয়টা আপনি যেটা বললেন তার এক কথায় উত্তর হচ্ছে এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে বলতে হবে যে তারা আইসিটি ট্রাইব্যুনালের রায় ভারত সরকারের কাছে পৌঁছেছেন কিনা এবং তার সাক্ষ্য প্রমাণ জমা দিয়েছেন কিনা। আমি তো শুনেছি সাক্ষ্য ওইটা প্রমাণ ঠিক আছে, আপনি যেটা বলছেন সেই ঠিক আছে, কিন্তু আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে যে তাহলে ভারতের আদালতে কোন বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতের শরণাপন্ন হওয়ার কথাবার্তা হচ্ছে বা তারা মনে করছে শেখ হাসিনার যে বিচারের রায় সেটি বাংলাদেশের ট্রাইব্যুনালে ঠিক আছে, এই বিষয়টি আবার পুনর্বিবেচনা ভারতের আদালত করবে, নাকি প্রত্যর্পণ চুক্তির আওতায় তিনি পড়েন কিনা এইটি বিবেচনা করবেন, কোনটি আসলে? দুটোই। ভারত কেন এটি ফিল করছে মানে এতদিন পরে সে যে আদালতের শরণাপন্ন হতে হবে বা আদালতের মতামত নিতে হবে? না, এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব কূটনৈতিক পরিভাষার মাধ্যমে প্রতিক্রিয়া দেয়, আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো নয়। সে পররাষ্ট্রের মধ্যে অত্যন্ত কাঁচা, কারণ তারা সব শব্দ ব্যবহার করেন যেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোমেসির ভাষা নয়। মাফিয়া, গণহত্যাকারী, এসব পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষা নয়। যাই হোক, আমাদের এখানে বরাবর প্রথম দিন থেকে একটাই কথা বলা হয়েছে যে আমরা একটা নোট ভার্বালে পেয়েছি, আমরা ভারতের আইন এবং বিচার বিভাগের পরামর্শ নিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব যে আসলে এক্সট্রাডিশন বিষয়টা কি। এবং বিষয়টা তো সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আমি বলছি না যে কেবলমাত্র বাংলাদেশের, আমি বলছি ভারতেরও হয়তো অনেকের ধারণা ছিল না এক্সট্রাডিশন মানে তুই চাইলেন তাকে ফেরত দিতে হলো, এরকম একটা ধারণা। ভারতের বহু আর্থিক অপরাধী যাদের ভারত চাইছে যুক্তরাজ্য থেকে ফেরত, আপনারা নাম জানেন সকলেরই, ললিত মোদী, নীরব মোদী, বিজয় মালিয়া,
তারা সব লন্ডনের আদালতে তাদের বিচার চলছে। ভারত তাদের যাবতীয় কাগজপত্র সেখানে পাঠিয়েছে এবং সেখানে বিচার চলছে। সেই বিচার প্রক্রিয়া শেষে তারা তখন সিদ্ধান্ত নেবে, হ্যাঁ এরা প্রকৃত অপরাধী, সুতরাং এদেরকে ভারতে ফেরত পাঠানো হোক। যুক্তরাজ্যের থেকেও তো ফেরত না। এর আগে একবারই একজন কুখ্যাত অপরাধীকে ভারত পর্তুগাল থেকে আনতে পেরেছিল। প্রত্যর্পণ চুক্তি অনুসারে দীর্ঘ সময় 2 বছর প্রায় লেগেছিল, মানে আইন আদালতের পর, কিন্তু ভারতকে লিখিত প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে আমরা তার ফাঁসি দেবো, তবেই পর্তুগাল তাকে প্রত্যর্পণ করেছিল। এবং আপনি যদি দেখেন 2013 সালের যে চুক্তি অনুসারে শেখ হাসিনা যাদের উলফা জঙ্গিদের ভারতের হাতে তুলে দিয়েছিলেন, তাদের কিন্তু কাউকে ফাঁসি দেওয়া হয়নি। তারা কিন্তু পরবর্তীকালে মূল স্রোতে ফিরে এসছে, তারা মূল স্রোতের রাজনীতির সঙ্গে এখন যুক্ত। ফলে ভারতের আইনেও এটা আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি দেখা যায় কাউকে রাজনৈতিক কারণে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, শেখ হাসিনা একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এ বিষয়ে তো কোনো সন্দেহ কারণ নেই, তিনি বিএনপি জামায়াত এদের সকলের প্রতিদ্বন্দ্বী। ফলে তার বিরুদ্ধে রাজনৈতিক কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার বিষয় আছে, সেটা ওই ম্যাজিস্ট্রেটই দেখবে। ফলে সেটা এক কথায় খারিজ হয়ে যাবে যদি রাজনৈতিক কারণে হয়। আর দ্বিতীয়ত এটা হচ্ছে 6 মাস পর ঘটেছে না, তিনি যেদিন এসেছিলেন সেদিন যদি সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকার যদি তাকে রাতারাতি শাস্তি দিয়ে, কারণ তাকে তো অনেক কিছু ব্যবস্থা করতে হয়েছে না, যে আইসিটি ট্রাইব্যুনালের পরিধি বাড়াতে হয়েছে, অর্ডিন্যান্স করতে হয়েছে, যা জ্যাপন করতে হয়েছে, ইত্যাদি করতে করতে তাদের 6 মাসের বেশি সময় লেগে গেছে। তারা ভেবেছেন তারা যেটা করেছে এটা গোটা দুনিয়া সবাই মেনে নেবে, এটা কেউই মানবেন না। এটা বাংলাদেশের এক ধরনের রাজনৈতিক নেতারা বলে থাকেন বারবার, পলাতক এবং দণ্ডপ্রাপ্ত, যেটা ভারতের কাছে নেই কোনো কাগজপত্র। তার মানে এখন বিষয়টি আদালতের এখতিয়ার হয়ে যাচ্ছে পুরোপুরি, কূটনৈতিক জায়গা থেকেও আদালত এখন বেশি প্রাধান্য পেতে যাচ্ছে। যদি পাঠান, যদি আইসিটি ট্রাইব্যুনালের রায় সাক্ষ্য প্রমাণ সমেত, এভিডেন্স শব্দটা লেখা আছে আইনে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আদালতে শরণাপন্ন হবে কে? ভারত সরকার নাকি শেখ হাসিনা নিজে? ভারত সরকার। না, শেখ হাসিনা তো নয়। যদি ভারত সরকারকে যাবতীয় আইন মোতাবেক যাবতীয় কাগজপত্র তারা যদি পাঠান, তখন ভারত সরকারকে যেতে বাধ্য। বুঝতে পারছি, ক্লিয়ার। এখন এই সংক্রান্ত একটু অন্য বিষয়ে যায়, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফরের বিষয়টি, আপনি কি জানেন? মানে বিহাইন্ড দ্য স্ক্রিন তো অনেক কিছু হয়, আমরা যে সারফেসটুকু দেখি রাজনীতি বা কূটনীতির ভিতরে ভিতরে, তার বাইরে অনেক কিছু হয়ে থাকে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে শর্ত জুড়ে দেওয়া হলো, শেখ হাসিনাকে ফেরত দেওয়া সহ 3টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে ভেতরে কিছু ঘটছে। আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাবেন কি যাবেন না, স্পষ্ট কোনো বার্তা কি আছে কিনা দুই দেশের অভ্যন্তরীণ পর্যায়ে, মানে ভেতরে কিছু অন্য কিছু ঘটছে কিনা? যতদূর জানি এ বিষয়, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতি নেওয়া চলছিল। মানে এটাও আমি জানি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভিন্ন বিভাগের অফিসার, তাদেরকে বলা হয়েছিল সফরের যাবতীয় প্রস্তুতি নিতে। এমনকি আমার কাছে একটা ইন্টারনাল নোটও এসেছিল, আমি পেয়েছিলাম, তাতে বিভিন্ন উইংস এর কাছে তাদের কি ভিউ, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। অর্থাৎ একটা প্রস্তুতি তাদের বলা হয়েছিল, তোমরা সফর হবে কি হবে না পরে ঠিক হবে, কিন্তু প্রস্তুতিটা নিয়ে রাখো। এবং যে প্রস্তুতির কারণে বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে, আমি জানি 2টি 5 তারা হোটেল, তাজ হোটেল এবং মৌর্য শেরাটন, এই 2টি জায়গায় সম্ভাব্য 20 জন প্রতিনিধি দল সহ প্রায় 100 ব্যক্তির জন্য রুম খোঁজা হচ্ছিল, মানে বাল্ক বুকিং যাকে বলা হয়। সেটা আমাদের থেকে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, তারা এরকম একটা প্রভিশনাল বুকিং, অনেক হোটেলেই প্রভিশনাল বুকিং করা যায়, পরে হয়তো ড্যামারেজ দিতে হতে পারে, এটা অন্য বিষয়। কিন্তু প্রভিশনাল বুকিং এটা এক্স্যাক্টলি কোন হোটেলটা শেষ পর্যন্ত স্থির হয়েছিল এটা আমি বলতে পারছি না। আমি 2টো হোটেলেরই নাম শুনেছিলাম, এবং সেক্ষেত্রে আমাদের মানে এজেন্সির মাধ্যমেই জেনেছিলাম, বলতে কোনো দ্বিধা নেই।
তো তাদের গাড়ি কি হবে, গাড়ি যারা দেন বাংলাদেশ মিশনে কতগুলো গাড়ি লাগবে, বুলেট প্রুফ গাড়ি পাওয়া যাবে কিনা ইত্যাদি ইত্যাদি ব্যবস্থাপনা ছিল, সমস্ত তৈরি হচ্ছিল আর কি। এখন আমার যেটা মনে হয়েছে আর যেটা আমারও মানে ভারত সরকারের পররাষ্ট্র সূত্র থেকে আপনি যদি দেখেন গত শুক্রবারের ব্রিফিং এর যে উত্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভাষায়, যে কঠোর ভাষায় 3টি শর্ত দিয়েছেন, কার্যত 3টি শর্তই খারিজ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কি? প্রথমত হচ্ছে যে অনুকূল পরিবেশ তৈরি হতে হবে। অনুকূল পরিবেশ বলতে তারা বলছেন শেখ হাসিনা যে প্রেস কনফারেন্স করেছিলেন তাতে এটা ভিসিয়েট হয়েছে, শব্দ ইংরেজিতে ব্যবহার করেছিলেন ভিসিয়েট। এই প্রথম বাংলাদেশের পররাষ্ট্র মধ্যে বাংলা এবং ইংরেজিতে তারা বিবৃতি পাঠ করে, লিখিত বিবৃতি, কোনো প্রশ্ন নেননি, এবং সেই লিখিত বিবৃতি ইংরেজি শব্দ ব্যবহার করেছিলেন, ভিসিয়েট হয়েছে। ভারত সরকার আলো বলেছেন যে ওই প্রেস কনফারেন্সের ব্যাপারে আমাদের কিছু করণীয় নেই, আমরা কিছু করিনি, আমরা কিছু জানিও বলে অস্বীকার করেছি। শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়ে, হাদির প্রত্যর্পণের বিষয়ে, দুটি বিষয়ে আমরা আইন এবং বিচার বিভাগীয় নিয়ম অনুসারে পর্যালোচনা করা হচ্ছে। এখন এইটুকু বলি থেমে গেছে, পূর্বেরই যে বক্তব্য তাই বলেছেন। এক কথায় বাংলাদেশের যে শর্ত, সে শর্তকে খারিজ করেছে। এখন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই শর্ত যে আরোপ করেছেন সেটা প্রত্যাহার করে নেবেন ভারতে আসার জন্য, নাকি ওটাতেই থাকবে। যদি ওটাতেই থাকেন তাহলে এই পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না। এবং কালকে যদি দেখেন দীনেশ ত্রিবেদীর যে ভাষণ রাত্রেবেলায় ভারতীয় বণিক সভার প্রতিনিধি দলের সম্বর্ধনা সভায়, যেখানে প্রতিমন্ত্রী শামা ওবায়দও ছিলেন উপস্থিত, তিনি অবশ্য বলেননি, কিন্তু দীনেশ ত্রিবেদী বলেছেন দুই দেশের মধ্যে বহু ইস্যু থাকবে এবং অতীতকে আমি বলছি না খারিজ করতে হবে, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে থাকলে কিন্তু এগোনো যাবে। তিনি এগোনোর কথা বলেছেন, এগোনোর কথা বলেছেন এবং বিশ্বাস করেছেন, বলেছেন যে তার বিশ্বাস আছে যে এই ব্যাপারে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মিলিত হলে বহু সমস্যার সমাধান হবে। কিন্তু তার আগে তো বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা ওই শর্ত থেকে, তারা বলছেন আচ্ছা ঠিক আছে শর্তগুলো থাকলো, শর্তগুলো সহ আমরা ভেতরে গিয়ে পরে দেখা করলে তখন আবার বলবো, এই শর্ত আমাদের থাকলো মজুদ, তাহলেও গিয়ে একই শর্তের কথা বলবো, একই শর্তের উত্তর হবে। উত্তর তো আগে থেকেই জানা আছে। এবার আমি যেটা বলি মানে আভ্যন্তরীণ বিষয়, যেটা আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে আমরা কয়েক সপ্তাহ ধরে দু দেশের মধ্যে একটা আলাপ আলোচনা চলছিল। আলাপ আলোচনা চলছিল কিন্তু অন্য কোনো বিষয় না, আলাপ আলোচনা চলছিল একটি বিষয়, সেটা হচ্ছে হাসিনা প্রত্যর্পণের বিষয় দুই দেশের মধ্যে আলাপ আলোচনা। তারা চেয়েছিলেন একটা যৌথ বিবৃতিতে ভারত যদি নাও দেয়, খালি যদি এটা লিখে দেয় যে আমরা এই প্রসেসটা ত্বরান্বিত করছি, এরকম আর কি ধরনের একটা বয়ান। সেটা ভারত সরকার বলছেন সম্ভব না, আমি যখন জানি না কিছু, আপনি কাগজই পাঠাননি, কি ত্বরান্বিত করবো? আপনি একটা কাগজ দিলে তো আমি ত্বরান্বিত করবো। ফলে এটা দেখা গেছে এটা নিয়ে কোনো সমঝোতা হয়নি এই লাইনে। একমাত্র ইস্যু যে কারণে সফর পাঞ্চাল আমি বলবো, সেটা হচ্ছে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টাকে কিভাবে জয়েন্ট স্টেটমেন্টে উল্লেখ করা হবে। এটা কিন্তু বলেননি যে আচ্ছা গঙ্গার পানি চুক্তির কি হবে, তিস্তার কি হবে, সীমান্ত হত্যার কি হবে, এসব বিষয় না। বিষয় একটি, এই সফরটা ছিল হাসিনা কেন্দ্রিক। এটাই দুর্ভাগ্যের বিষয় যে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক বলে হুমায়ুন কবির প্রকাশ্যে বলেছেন সার্জে গৌড়ের ব্রিফিং এর পর, মিটিং এর পর, শেখ হাসিনা আওয়ামী লীগ ইররেলিভেন্ট, ইংরেজিতে বলেছেন ইররেলিভেন্ট। যেটা ইররেলিভেন্ট সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন সকাল থেকে রাত। এটা একটা মানে কি বলা যাবে, এটাকে তো মানে আমি ভাষা পাচ্ছি না আর কি ব্যাখ্যা করার, কি শব্দ ব্যবহার করব। মানে উভয় সংকটে। দ্বিতীয়ত আমাদের এটাও খবর আর কি আছে, ভারত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এবং মন্ত্রিসভার মধ্যে এ নিয়ে প্রবল মতবিরোধ আছে। মতবিরোধ বলতেই তাদের নির্দিষ্ট কিছু ব্যক্তি আছেন, তারা চান যে কারণে ধরুন বাণিজ্যিক দলটা সফর করছে এত কিছুর পরেও, এবং সেই বাণিজ্যিক দলের সম্পর্কে বাংলাদেশ সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন কিছু, 2টি টাস্ক ফোর্স তৈরি হবে, সেই টাস্ক ফোর্স বিবেচনা করে দেবে কোন কোন বিষয়ে আমদানি রপ্তানি বা লগ্নি হতে পারে। সুতরাং এই বিষয়টা তো স্বাভাবিক আছে, তাই না? এই কারণে সেই সব বিষয়ে যেসব মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু মরিয়া সফরটা করা হচ্ছে না। আর যারা একদল উগ্রপন্থী, যারা মনে করছেন, আমি তো উগ্রপন্থী বলছি, এই কারণে উগ্রপন্থী বলছি, তারা জামায়াত এবং
এনসিপির চাপের কাছে নতি স্বীকার করছেন যে আমাদের কি তাহলে সেই কনস্টিটিউয়েন্সি থেকে বা বিএনপি কি সরে যাবে, বিএনপি কি ওই কনস্টিটিউয়েন্সিতে আর থাকবে না, আবার শেখ হাসিনা এটা হচ্ছে পরিস্থিতি এখন। সেটা দিয়ে আমি মনে করি যদিও শেখ হাসিনা এটা একটা প্রবল রাজনৈতিক চাপ তৈরি করছেন তারেক রহমান সরকারের মধ্যে, তিনি চাইছেন যাতে তারেক রহমান সরকার আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়, সেই কারণে ফিরে যাওয়ার কথাটা বল। আম, বলুন পান্না বাবু। এই যে শর্ত দেওয়া বা এক ধরনের অনিশ্চয়তা তৈরি হওয়া আমাদের প্রধানমন্ত্রী সফরের বিষয়টি, আহ ভারত সরকার এটি কিভাবে নিচ্ছে, মানে আপনি বা তাদের মেন্টালিটি দেখুন, এখনো কিভাবে নিচ্ছে তো আপনি দেখেছেন, আপনার তো অনেক ক্ষেত্রে ভারতে অনেক আলোচনা চলছে যে ভারত সরকার এত নমনীয় মনোভাব কেন নিচ্ছে, তাদেরকে প্রায় কার্যত অপমান করা হচ্ছে অনেক সময়, তাই না? যে ভাষা ব্যবহার করা হচ্ছে সেই ভাষাতে তো অ্যাকচুয়ালি ওটা অপমান নয়, তার সত্ত্বেও অপমানটা গায়ে মাখছে না ভারত। ভারত মনে করছে যেহেতু নিকটতম প্রতিবেশী, সেখানে সাম্প্রতিক ভারতের ইন্টারনাল মেসেজ, যে মেসেজ প্রধান গিয়ে বলে এসছে যে প্রায় জঙ্গিদের একটা চাষ চলছে ওখানে, সেই ঘটনার তাতে ভারতের নিরাপত্তার জন্য সেটা বৃদ্ধি, সেটা তাকে যখন চিফ যখন যান তখন জানবেন ভয়ঙ্কর কোনো তথ্য নিয়ে যান। তিনি সেই বঙ্গবন্ধুর সময় গিয়েছিলেন ভয়ঙ্কর তথ্য নিয়ে, পরবর্তীকালে শেখ হাসিনার সময়ও গিয়েছিলেন, তৃতীয়ত এই প্রথম তারেক রহমানের কাছে গেলেন। সেটা কিন্তু অন্য কোনো গোয়েন্দা নয়, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কেউ নয়, প্রথম 1 নম্বর ব্যক্তি। এটাকে হালকা করে দেখার বিষয় নয়, যারা দেখতে চাইছেন দেখুন, কিন্তু বিপদটা মনে হয় বলতে চেয়েছেন আমাদের গোয়েন্দারা যে বিপদটা তারেক রহমান। ফলে এখন এটা তো ব্যাপারে তারেক রহমান এখন পর্যন্ত ঘটনা যে তিনি কোনো বিষয়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ছাড়া আন্তর্জাতিক বিষয় বা সিকিউরিটি নিরাপত্তা বিষয় এখনো পর্যন্ত কোনো একটাও কমেন্ট করেন, কোনো কথাই বলেন। সেই জন্য কেউ কেউ আবার বলেন তিনি কি পুতুল প্রধানমন্ত্রী। পুতুল প্রধানমন্ত্রী হয়তো নন, আবার যেমন শেখ হাসিনা ছাড়া যেমন আওয়ামী লীগ ভাবা যায় না, তেমনি তার জিয়া পরিবার ছাড়া বিএনপিও ভাবা যায় না, এটাও ঘটনা সত্য। তবে তারেক রহমান পুতুল হোক আর না হোক তাকে দরকার, প্রয়োজন, বিএনপির স্বার্থে প্রয়োজন। কিন্তু বাংলাদেশ সেটার জন্য হ্যাঁ না স্বীকার করেন কারণ দেখুন, এটা তো আমরা জানি যে 2001 থেকে 2006 ভারতের সঙ্গে তারেক জিয়া মানে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন সেই অভিজ্ঞতা খুব সুখকর তো নয়, তাই না? সুখকর ছিল না, তা সত্ত্বেও কিন্তু সেটা ধরুন আপনাদের বাংলাদেশের সাংবাদিক দল যারা সফর করেছেন 2 দফায়, তাদেরকে ভারতের ইম্পর্টেন্ট লোকেরা, যাদেরকে যদি বলেন যে ইন্টারলোকুটর ইংরেজিতে বলা হয়, তো যারা আসলে দুতিয়ালি করেন সম্পর্কের ক্ষেত্রে, তারা তো সেই তাদেরকেও বলেছেন যে আমরা 2001 থেকে 2006 কিন্তু ভুলি, কিন্তু তা সত্ত্বেও আমরা একটা রিলেশন রাখতে চাই, তৈরি করতে চাই। এবং দীনেশ ত্রিবেদীর গতকালের ভাষণ, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বলেছেন যেটা বলতে তারেক রহমানকে, যে তিনি এমন সম্বর্ধনা দেবেন সে যেন তারেক রহমান ভুলতে পারবেন। কারণ হতে পারে সম্বর্ধনা মানে কি, ধরুন শেখ হাসিনা গিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এয়ারপোর্টে গিয়ে রিসিভ করেছিলেন, তারেক রহমানকেও রিসিভ করতে পারে, করা যায় না বলে দিতে পারেন আমার ছোট ভাই শেখ হাসিনাকে ফোন বলেছিলেন, তারেক তো ছোট ভাইও বলে দিতে পারে। তো এখন এইরকম একটা মানে রিলেশনটাকে তো উপেক্ষা করা যাবে না, এত নিকটবর্তী একটা দেশ, এত 4000 কিলোমিটারের উপরে সীমানা, এটাকে একদম উপেক্ষা করা সম্ভব না। আমি সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি, যেমন ভারতের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে এই প্রশ্ন উঠছে বা আপনি নিজেও প্রশ্ন তুলছেন যে কেন ভারত এতটা নমনীয় হচ্ছে, অথবা নমনীয় শব্দটা আমি উচ্চারণ না করলেও অনেকেই বলছেন, বা দীনেশ ত্রিবেদী বাংলাদেশের যেহেতু ভারতের হাই কমিশনার, তিনি নিজেও বলছেন ভারত মুখিয়ে আছে তারেক রহমানের সফরের জন্য। ভারত কেন এত বেশি মুখিয়ে আছে, ভারত কেন এতটা অপেক্ষায় আছে, ভেতরের বিষয়টি আসলে কি? ভেতরের বিষয় কিছু নয়, বাংলাদেশে তো একটা কনস্টিটিউয়েন্সি আছে অ্যান্টি ভারত। হুম, তারেক রহমান আসলে ভারতের বন্ধু, সেটা ভারত তার গায়ে লেভেলটা সেটে দিতে চায়। হুম, তারপরে বাংলাদেশে যারা আছেন তারা ঠিক করলেন তারেক রহমান ভারতের বন্ধু, সব বেঁচে দিলেন ভারতকে কিনা নাকি কি করলেন। ভারতের বন্ধু হিসেবে তাকে তার গায়ে একটা লেভেল সেটে দেওয়া, সোজা কথাটা হচ্ছে একটা, এটা হচ্ছে কূটনৈতিক চাল। আপনি একটা থিওরির কথা জানেন কিনা আমি জানি না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কাউকে মানে যেমন কুকুরকে মারার জন্য তাকে বদনাম দিতে হয়, তাই না? বলে না, বিফোর কিলিং এ ডগ গিভ এ ব্যাড। কিন্তু অনেকটা আছে আবার প্রশংসা করে কাউকে শেষ করে দেওয়া যায়।
আমি ক্রমাগত দায়িত্বে বলবো যে তারেক আমাদের বন্ধু এবং ভীষণ বন্ধু, তার জন্য আমরা মুখিয়ে আছি। তার জন্য প্রধানমন্ত্রী যে রেড কার্পেট থেকে লাল কার্পেট, আচ্ছা কোন বিদেশি অতিথির জন্য ভারত রেল কার্পেট দেয়নি? তা আপনি একজনের নাম বলুন। লাল কার্পেট দেওয়া হয়নি এমন কোন বিদেশি অতিথি আছে? নেই তো, না? প্রধানমন্ত্রী তো অনেকের জন্য এয়ারপোর্টে গিয়ে রিসিভ করেছেন, সৌদি আরবে রিসিভ করেছেন, গলা জড়িয়ে ধরেন, দেখলে তারেককেও জড়িয়ে ধরতে পারেন, বলা যায় না। এখানে তো একটা বলা হয় আমাদের এখানে হাগিং ডিপ্লোমেসি, মানে গলা জড়িয়ে দেওয়ার কূটনীতি, মানে একেবারে বন্ধুত্ব। আপনি তাকেই জড়িয়ে ধরতে পারেন যে আপনার নিকটতম বন্ধু, ঘনিষ্ঠতম। এটা এক। দ্বিতীয়ত আমি বলছি আভ্যন্তরীণ কোনো একটা প্রয়োজনীয়তা আছে, যেটা তার সঙ্গে সরকারি সরাসরি প্রত্যক্ষভাবে এক টেবিলে বসে যেটা বলা দরকার আছে, যেটা কূটনীতির মাধ্যমে হয়তো বলা যাবে না। এবং দীনেশ ত্রিবেদী, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতি ঘনিষ্ঠ ব্যক্তি, কাল বলেছেন তিনি যে আমি সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলি।